বাড়িতে ফিরেই বনলতার মুখের ওপরে যোগ্য জবাব দিল লাজু। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বাড়ির সবাই, বিশেষ করে অনুভবের মা আর জেঠিমণি অনুভবের প্রতি খুবই রেগে যায় আর বলে, এই ছেলেটা যে এরকমভাবে বাড়ির মান সম্মান সব কিছু ধুলোয় মিশিয়ে দেবে এটা আমরা কল্পনাও করতে পারিনি। তখনই জেঠুমণি বলে, আরে আমার মনে হয় অনুভব অন্য কিছুতে ব্যস্ত আছে, তাই হয়তো ফোনটা সুইচ অফ রেখেছিল। তোমরা এই বিষয়টাকে একটু বেশি জটিল করে দেখছো, আমার তো তাই মনে হয়। ঠিক সেই মুহূর্তেই তখনই অনুভবের মা বলে, না দাদা, এই লাজুকে জবে থেকে এই বাড়িতে নিয়ে এসেছে আমি বুঝে গেছি এই বাড়ির সবার অবস্থা ঠিক কতটা খারাপ হতে চলেছে, বিশেষ করে আমার ছেলের অবস্থা। বনলতা যেভাবে আমাদের সাথে কথা বলছে এই সব কিছুর জন্য দায়ী আমার ছেলে। ওর সাহস হয় কী করে আমাদের মুখের উপরে কথা বলার? কারণ বনলতা দেখে নিয়েছে যে আমাদের বাড়ির ছেলের দুর্বলতাটা। এর মাঝখানেই দেখা যায় অনুভবের বাবা বলে, আমার ছেলে যে কখনো এরকমভাবে আমাদের মান সম্মান নষ্ট করতে পারে এটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। তার মধ্যেই সেই কলেজের নীলাব্জ চলে গেছে অনুভবকে অসম্মান করতে, অপমান করতে, আর বলে, আচ্ছা লাজু তো ওর হাজব্যান্ডের সাথে আমাদের পরিচয় করিয়ে দিয়েছিল, কিন্তু আপনি কে যে এসেছেন ওর নাচ দেখতে? আপনি কি ওর পরিবারের কেউ? অনুভব বলে, আমি কে সেটা তোমাকে না জানলেও চলবে। আমি এখানে এসেছি অনুষ্ঠান দেখতে, আর এখানে বসে ঝামেলা করো না, তাহলে অন্যদের প্রোগ্রাম দেখতে অসুবিধা হবে। তাই নীলাব্জ আর বেশি কিছু বলতে পারে না। এদিকে বনলতা বাড়ি চলে গিয়ে অনেক বেশি অশান্তি করতে থাকে, নিজের ওপর নিজে রেগে যায় আর বলে, কেন লাজুকে আমি এখানে এনে রাখতে গেলাম? এখন আমি বুঝতে পারছি যে লাজু ঠিক কতটা ডেঞ্জারাস। ও এখন শহরের মেয়েদের মতন হতে চাইছে, নাচ শিখছে, কলেজের বড় মেডিকেল কলেজে ভর্তি হয়েছে, সব কিছু এখন রীতিমতো বদলে যাচ্ছে। ও এখন অনুভবের যোগ্য হয়ে উঠতে চাইছে, কিন্তু লাজু তুই কোনোদিনও অনুভবের যোগ্য হয়ে উঠতে পারবি না, আর সেই ব্যবস্থা আমি করব। আমি কি ভেবেছিস তুই এইভাবে তুই পার পেয়ে যাবি? তোর এই সরল মুখটা না আমি সবার সামনে এক্সপোজ করে দেব। আর সুদেব কি জানে তোর এই কুকীর্তির কথা? সুদেবকেও আমি বলে দেব। এরপর সুদেবকে ফোন করে বনলতা। অন্যদিকে লাজুর পারফরমেন্স শেষ হয়ে গেছে। লাজুর সাথে দেখা করতে চলে যায় অনুভব আর বলে, এক্সিলেন্ট, তুমি দারুণ সুন্দর পারফরমেন্স করেছো লাজু। তোমার এই অনুষ্ঠান দেখার পরেই সত্যি বলছি, তুমি যে চ্যালেঞ্জ নিয়েছো সেই চ্যালেঞ্জে কিন্তু তুমি জিতে গেছো। লাজু তখন বলে, তোমার ভালো লেগেছে? অনুভব বলে, ভালো লাগবে না? আমার তো ভীষণ সুন্দর লেগেছে। আমি শুধু একটা কথাই ভাবছি যে তুমি এইভাবে পারফরমেন্স করলে এই কদিন শিখে। তখন লাজু বলে, তুমি ওই এলিনা দিদির কাছে আমাকে নিয়ে গিয়েছিলে, সে আমাকে খুব সুন্দরভাবে গাইড করেছে, সব কিছুই তার জন্য সম্ভব হয়েছে, না হলে কিছুই সম্ভব হতো না। অ্যাকচুয়ালি আমি খুব ভালো পারফরমেন্স করেছি শুধুমাত্র এলিনা দিদির জন্য। তখন অনুভব বলে, সমস্ত টিচাররাই চায় স্টুডেন্ট যাতে বেস্ট পারফরমেন্স করুক। তোমাকে যেভাবে শেখানো হয়েছিল, তুমি যদি নিজের থেকে এগিয়ে না আসতে, নিজের থেকে এত ভালো পারফরমেন্স না করতে, কখনোই এলিনার ক্রেডিট এখানে মহান হতো না। তাই তুমি যেটা করেছো সেটা অনেক ভালো কিছু। এরপরে লাজু বলে, যাই হোক, তোমার ভালো লেগেছে এটাই অনেক বড় কথা। মনে মনে লাজু ভাবে, তোমাকে যদি সত্যিটা বলতে পারতাম, যতবার চোখ বন্ধ করেছি শুধু তোমার মুখটাই চোখের সামনে ভেসে উঠেছে। এরপর অনুভবও ভাবে মনের কথাটা বলবে, কিন্তু কোথাও একটা গিয়ে বলতে পারে না। এরপর অনুভব বলে, অনেকটা রাত হয়েছে, এবার তো ফিরতে হবে। তুমি কি এইভাবেই ফিরবে নাকি মেকআপ তুলে ফিরবে? লাজু বলে, আমি তো মেকআপ তুলেই ফিরবো। অনুভব বলে, বেশ, তাহলে তুমি ফিরে যেও। আমি আর তুমি যদি একসাথে ফিরি তাহলে ব্যাপারটা ভালো হবে না। লাজু বলে, সে আমি অটো করে ফিরে যাব। কিন্তু লাজুর কথা শুনে অনুভব বলে, না, অনেকটাই রাত হয়েছে, তুমি ট্যাক্সি করে ফিরবে, আমি বুক করে দিচ্ছি। এই বলেই ট্যাক্সি বুক করে দেয় যাতে লাজু খুব ভালোভাবে বাড়ি ফিরতে পারে, আর অনুভব আগে আগে ফিরে যাবে। অন্যদিকে সুদেব বলে, টিচার দিদি আমাকে এই কথাগুলো কেন বলল? এদিকে লাজুকে ফোন করছি, লাজুর ফোনটাও সুইচ অফ, কী হচ্ছে বুঝতে পারছি না। তখনই দীপা এসে বলে, এই ছোটদা, তোর কি হয়েছে রে? তুই এমন করছিস কেন? তখনই লাজুর কথাই ভাবতে থাকে সুদেব আর বলে, লাজুটা ফোন ধরছে না। আর অন্যদিকে টিচার দিদি ফোন করে কি সব বললো, আর্ধেক কথা তো বুঝতে পারলাম না, আর আর্ধেক কথা শুনতেও পেলাম না। দীপা বলে, টিচার দিদি কি বলেছে বল আমাদেরকে। কিন্তু সুদেব কি বলবে সেটাই বুঝে উঠতে পারে না। লাজুর জন্য নিজের মনের ভেতরে একটা আশঙ্কা প্রকাশ করতে থাকে সুদেব, আর বুঝতে চায় যে আমি কি লাজুকে কলকাতায় পাঠিয়ে কোনো ভুল সিদ্ধান্ত নিলাম। এর মধ্যেই অনুভব বাড়িতে চলে এসেছে, আর চলে এসেছে বনলতা নিচে, আর জিজ্ঞেস করে, তোমার লাজুর পারফরমেন্স দেখা হয়ে গেল? তখন অনুভব ভাবে, সর্বনাশ, ওরা কি করে জানলো?
আমার মনে হয় গেস করছে, তাই মুখে কিছুতেই স্বীকার করা যাবে না। যথারীতি অনুভব মুখে স্বীকার করে না যে সে লাজুর প্রোগ্রাম দেখতে গিয়েছিল। বনলতা বলে, তুমি তো লাজুর প্রোগ্রাম দেখতে গিয়েছিলে, তোমার তো আজকে আমাকে নিয়ে আসার কথা ছিল, তুমি কেন বলো তো এরকমভাবে আমাকে অসম্মান করছো? আমাদের বিয়ে হয়েছে সেকেন্ডবার, যথারীতি সব কিছু নিয়ম মেনে, তুমি আমাকে কেন এইভাবে ইগনোর করছো অনুভব? তখনই অনুভবের বাবা বলে, হ্যাঁ রে অনুভব, তোকে তো কোনোদিনও আমরা এই শিক্ষা দিইনি, তাহলে তুই কেন এরকম করছিস? আমার কিন্তু যথেষ্ট খারাপ লাগছে তোর এই ব্যবহারে, দয়া করে এই ব্যবহারটা করিস না তুই। অনুভব বলে, আমি ফোন সুইচ অফ করে রেখেছিলাম বলে তোমাদের যা কিছু হয় ধরে নেবে? কেন বলো তো, ধরে নেওয়া ব্যাপারটা কোথা থেকে আসছে? এর মধ্যেই বলরাম বুঝতে পারে আজ অনুভবকে নিয়ে একটা ঝামেলা হতে চলেছে বাড়িতে। তখনই অনুভব বলে, আমি কোনোভাবে কোনো কিছু করিনি, আমার একটা কাজ ছিল সেখানে গিয়েছিলাম, কিন্তু তার মানে এটা কখনো প্রমাণিত হয় না যে আমি লাজুর পারফরমেন্স দেখতে গিয়েছিলাম। অনুভব ভাবে যতই চাপ দেওয়ার কাজ করুক না কেন, আমি কোনোভাবেই স্বীকার করব না। স্ত্রী তখন বলে, আমার মনে হয় লাজুকে আর এই বাড়িতে রাখার কোনো দরকার নেই, ওকে অন্য কোথাও ভাড়া বাড়ি পাঠিয়ে দাও। এই মেয়েটা এই বাড়ির সর্বনাশ করতে এসেছে, যেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। তখন বনলতা বলে, শোনো অনুভব, আমি তোমার অফিসে ফোন করেছিলাম, আর ফোন করে যেটা জানতে পেরেছি সেটার বেসিসেই বলছি যে তুমি লাজুর পারফরমেন্স দেখতে গিয়েছিলে। কারণটা আমি জানি, কারণ তুমি তো লাজুকে অন্য চোখে দেখো, তাই না? স্ত্রী বলে, যেটার ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে। প্রথমে আমি সন্দেহ করেছিলাম, আর এখন সন্দেহ না, ডিরেক্ট উঁচু গলায় কথা বলছে বনলতা। এর মধ্যেই অনুভব স্বীকার করছে না আর করবে না বলেও ঠিক করেছে। তখনই দেখা যায় জেঠুমণি বলে, সত্যি সত্যি তোমরা ছেলেটার ওপর কিন্তু এবার মানসিক চাপ সৃষ্টি করার চেষ্টা করছো। ও তো বলছে যে ও যায়নি, তাহলে এতগুলো কথা শোনানোর কি আছে? এরপরেই অনুভব উপরে চলে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই চলে আসে লাজু। লাজুকে দেখার পরেই বনলতা বলে, এই তো লাজু চলে এসেছে, তো আমরা সবটা লাজুর মুখ থেকে শুনে নিই। লাজু, আমি যতদূর জানি তুই সত্যি কথা সবসময় বলতে জানিস, এবার তুই বলতো অনুভব তোর পারফরমেন্স দেখতে কলেজে গিয়েছিল কি যায়নি? এরপর লাজু ভাবে, মিথ্যে কথা বলে কী লাভ, যেটা সত্যি সেটা বলে দিলেই ঝামেলাটা মিটে যাবে। একটা মিথ্যে বলতে গেলে 10খানা মিথ্যে আরও বেশি বলতে হবে। তাই লাজু সবার সামনে বলে যে হ্যাঁ গিয়েছিল দেখতে। আর এটা শোনার পর অনুভব ভাবে, কেন লাজু স্বীকার করলো? আমি এতক্ষণ ধরে অস্বীকার করছিলাম, লাজু এসে সবটা ঘেঁটে দিল। তখন স্ত্রী বলে, বাহ, আমার ছেলে তো দেখছি লাজুর জন্য মিথ্যে কথা বলাও শিখে গেছে। কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কতগুলো মিথ্যে কথা বললো, তাও আবার জোর গলায়। হ্যাঁ রে কৃষ্ণ, আর কত নিচে নামবি বলতো? কত নিচে নিজেও নামছিস আর আমাদেরকেও টেনে টেনে নামাচ্ছিস, মনে হচ্ছে আমরাই যেন তোকে এই রকমের শিক্ষা দিয়েছি। লাজু তখন বলে, পারফরমেন্স দেখতে গিয়েছিল, আমি তো সবাইকেই বলেছিলাম, কিন্তু কেউ যায়নি, আর বনলতা দিদি তো আমাকে অনেক অপমান করলো, কিন্তু আমাকে দেখতে গিয়েছিল খিটকেল, আর আমি বলেছিলাম বলেই গিয়েছিল। কিন্তু বনলতা বুঝতে পারে লাজু আর অনুভবের সম্পর্কটা দিন দিন যেদিকে এগোচ্ছে, বনলতার এই বাড়িতে থাকাটা দুষ্কর হয়ে উঠছে।